ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। করছো কি? ছাড়ো না। জানো তো সত্য, এই লকডাউনে আমার একটা বদভ্যাস জন্মেছে। বউকে ছাড়া থাকতেই পারি না এক মুহূর্ত। নাটক যত সব। আমার ভালোবাসা তোমার কাছে নাটক বুঝি? নাটক নয় তো আবার কি? আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি জানো না? তাই বুঝি। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। ইস, কত বেলা হয়ে গেল, ঠাকুরপো এখনো চা পেলো না। আর পুটির আমার ফেসে গেছে দেশের বাড়িতে লকডাউনের জন্য। ধুর, সারাদিন খালি ঠাকুরপো আর ঠাকুরপো। ছাড়ো না। আর একটু থাকো না সত্য। ঘরে থেকে থেকে না দিন দিন তোমার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। আমার চরিত্র আগাগোড়াই খারাপ, সে আর নতুন কি? সে তো এতদিন তোমার সাথে সংসার করে বুঝেই গেছি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছো সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। বৌঠান, ইস, ছি ছি, ঠাকুরপো কি ভাবছে? বৌঠান, আমি কি চা পাবো না? পাবো না আমি চা? হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, আনছি। কি ভায়া, উঠতে ইচ্ছা করছিল না বুঝি? এই অজিত, তুমি না একদম কোনো বাজে কথা বলবে না, বুঝলে তো? বিয়ে তো করনি, বিয়ে করলে বুঝতে উঠতে ইচ্ছে করে কি করে না। আরে ভায়া, তুমি এত রাগ করছো কেন বলো তো? বাজে কথা না বলে খবরের কাগজটা এদিকে দাও। ধরিয়ে দাও, ধরিয়ে দাও। কি দিয়েছে আজকে দৈনিকে? দেখলাম তো অনেক কিছুই দিয়েছে। আইবিএফ মানে জানো অজিত? না। এই সুভাষ মুখোপাধ্যায়ের ছবিটা দেখেছো, যেটা খবরের কাগজে হ্যাঁ দিয়েছে? হ্যাঁ, পড়ছিলাম। ইনি প্রথম আইবিএফ আবিষ্কার করেন। আইবিএফ আমাদের ভারতবর্ষে আনেন তখন। এবং বেশ, তুমি কি বলছিলে জানো? ও হ্যাঁ, আইবিএফ। আইবিএফ এর ফুল ফর্ম হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। পরে বোঝাবো অজিত, পুরো মানে তোমাকে পরে বোঝাবো। আচ্ছা, বুঝিও তাহলে। আহ, ধন্যবাদ সত্য। বসো বসো। বুঝলে তো বৌঠান, অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয় না লকডাউনের জন্য। তা যা বলেছো ঠাকুরপো, লকডাউনের বাজারের যা শোচনীয় অবস্থা। কত মানুষ নিজের চাকরি খুইয়েছে, কত মানুষ খেতে পারছে না, কত মানুষের প্রাণ যাচ্ছে এই মহামারীতে। দেশের যা অবস্থা, আর কিছুই ভালো লাগছে না। শয়ে শয়ে মানুষ মরছে সত্য, শয়ে শয়ে মানুষ মরছে।
আর আমরা কিছুই করতে পারছি না। একেই ভয়ঙ্কর দুর্যোগ, তার উপর আবার দুর্ভিক্ষ। এক রামে রক্ষে নেই, সঙ্গে দূষর সুগ্রীব। সে যা বলেছো ভায়া, কিন্তু আমাদের আর কি করণীয় আছে বলো? মানুষ না খেতে পেয়ে মরছে অজিত। এই দুর্ভিক্ষে কত মানুষের যে একবেলা অন্নও জুটছে না, সেই সংখ্যার কোনো হদিশ নেই। এই সেদিনই আমাদের দেশেই লকডাউনে বাড়ি ফেরার জন্য কোনো যানবাহন না পেয়ে হাজার হাজার শ্রমিকের ঢেউ উপচিয়ে পড়ল জাতীয় সড়কে। একজন গর্ভবতী মহিলা পরিযায়ী শ্রমিক রাস্তাতেই ধুলোবালির মধ্যে মৃত সন্তান প্রসব করে। পরে সেই মৃত সন্তানকেই বুকে আঁকড়ে বাড়ির পথে রওনা হলো। এই দৃশ্য যেন আর চোখে দেখা যায় না। ওই দিন তো খবরের পেপারেই পড়ছিলাম, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ রেল স্টেশনে 16 জন পরিযায়ী শ্রমিক মাথা গোজার কোনো ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচেই শুয়ে পড়ল। আর তাদের অজান্তেই মালগাড়ি তাদের পিষে দিয়ে চলে গেল। ইস, শ্রমিক কৃষকদের এই দুরবস্থায় যখন তাদের আমাদেরকে দরকার, তখন দেখো একজনের টিকিটাও দেখতে পাবে না। দাঁড়াও আমি দেখছি। হ্যালো। হ্যালো ব্যোমকেশ বাবু, না, আমি অজিত বলছি। আসলে ব্যোমকেশ বাবুর সাথে একটু দরকার ছিল। আমি বিধুবাবু বলছি। না, ও বিধুবাবুর ফোন। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। চলো অজিত, আমাদের বেরোতে হবে। সত্য, ঘড়িটা দাও। নতুন কোনো কেস নাকি? সে গেলেই বুঝতে পারবে, তাড়াতাড়ি চলো। লকডাউনেও শান্তি নেই। কিন্তু এই লকডাউনে কোথায় যাচ্ছ? এসে বলছি তোমার সব। দাঁড়াও, মাস্কটা নিয়ে যাও। সাবধানে যেও। এই লকডাউনে আবার বিধুবাবুর কি এমন দরকার পড়ে গেল, হঠাৎ করে ডাকলো? সেটা গেলেই বোঝা যাবে। ওই তো বিধুবাবু দাঁড়িয়ে আছেন। ওই তো ব্যোমকেশ বাবু আসছেন। আসুন আসুন ব্যোমকেশ বাবু, আপনারই অপেক্ষা করছিলাম। সে নয় বুঝলাম, কিন্তু আপনি থাকতে আমার তলব কেন হঠাৎ? এই বাড়ির বড় ছেলে কাল রাত আন্দাজ 3টের সময় খুন হয়েছে, গুলি করা হয়েছে। গুলিটা লেগেছে সোজা কপালে। আচ্ছা, আপনার কারোর ওপর সন্দেহ হচ্ছে? সন্দেহ? হে রাখাল, ব্যোমকেশ বাবুকে সব বুঝিয়ে বলো। হ্যাঁ স্যার। পরিবারে মা বাবা 2 ছেলে থাকে। মা বাবা ওপরের তলায় আর 2 ছেলে একসঙ্গে নিচের তলায় থাকে। আর বাড়ির কাজের মাসি শ্যামলী সকালে ও বিকেলে আসে, কাজ করা হয়ে গেলে বাড়ি চলে যায়। আর কেউ থাকে বাড়িতে? না, আর কেউ থাকে না। পরিবারের সবার বয়ান নিয়ে জানতে পারলাম বাড়ির বড় ছেলে বাবাই রাত 3টে নাগাদ জানলার সামনে দাঁড়িয়েছিল। সেই ঘরেই ছোট ছেলে রাজা ঘুমাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে রাজার ঘুম ভাঙে। উঠে দেখে বাবাইয়ের শরীর মাটিতে পড়ে আছে। সেই দেখে রাজা চিৎকার করে। চিৎকার শুনে ওপর থেকে মা নিচে নেমে আসে। এসে দেখে বাবাইয়ের নিথর দেহ পড়ে আছে মাটিতে। তদন্ত করে যা বুঝলাম ব্যোমকেশ বাবু, পুরো সন্দেহটা ছোট ছেলের উপরই পড়ছে। তা আপনাদের এরম মনে হওয়ার কারণ? পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম 2 ছেলে একসঙ্গে এক ঘরেই থাকতো, কিন্তু 2 ছেলের চরিত্র ছিল একদমই আলাদা। বড় ছেলে যতটাই ভালো, ছোট ছেলে ততটাই খারাপ। ছোট ছেলে নেশা, নষ্টামি, জুয়াবাজি সব কিছুই করতো, কোনো কিছুই বাদ ছিল না। তাই হয়তো সম্পত্তি, টাকা পয়সার লোভেই বড় ছেলেকে মেরেছে। আচ্ছা, তাই সন্দেহটা ছোট ছেলের উপরই পড়ছে, বুঝলেন তো ব্যোমকেশ বাবু? তা বেশ, তা বেশ। তা এই বড় ছেলে করতোটা কি? ওদের একটা ওষুধের দোকান আছে,
বাবার প্যারালাইসিসের পর বড় ছেলেই ওটা সামলাতো। সংসারের পুরো দায়িত্বটা তার কাঁধেই ছিল। আচ্ছা, এই হলো পুরো ব্যাপারটা, বুঝলেন তো ব্যোমকেশ বাবু? আচ্ছা, সে নয় বুঝলাম, তবে আপনি থাকতে এই কেস আমায় দিচ্ছেন কেন? জানেন তো ব্যোমকেশ বাবু, এই লকডাউনের জন্য আমাদের কাজের কি চাপটাই না পড়েছে। তাই কমিশনার বাবু চান এই কেসের সুরা আপনিই করুন। যান, আপনাদের রাখাল বাড়ির লোকের সাথে পরিচয় করিয়ে দেবেন। আসুন ব্যোমকেশ বাবু, আসুন। চলো অজিত। চলো। এই হলো ছোট ছেলে রাজা। নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। নমস্কার ব্যোমকেশ বাবু, আসুন এখানে বসুন। আচ্ছা, তোমার কি গুলির শব্দে ঘুম ভেঙে যায়? আগে হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিলাম, তাও ওই আড়াইটের দিকে হঠাৎ একটা শব্দ শুনতে পাই। আমি ঘুম থেকে উঠে দেখি ঘর পুরো অন্ধকার। আমার দাদা আমার পাশেই শোয়। আমি হাত দিয়ে দেখি দাদার পাশে নেই। আমি সঙ্গে সঙ্গে টর্চ জ্বালিয়ে দেখি দাদা নিচে পড়ে আছে। আমি তখন ঘরে আলো জ্বালাই। জ্বালিয়ে দাদার সামনে গিয়ে দেখি দাদার মাথা থেকে গলগল গলগল করে রক্ত পড়ছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। তখন মা ছুটে আসে। তখনই আমি পুলিশবাবুকে ফোন করি। তা হঠাৎ পুলিশকে ফোন করলে কেন? আগে তো ডাক্তারকে ফোন করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পাশের বাড়ি উমা বৌদি একটি বেসরকারি হাসপাতালের নার্স। তিনিও চিৎকার শুনে ছুটে আসেন। তিনি আমার দাদার হাতের পালস চেক করে বলেন দাদা আর বেঁচে নেই। রাখালবাবু, বডিটাকে কখন নিয়ে যাওয়া হয়েছে? আনুমানিক 7টা নাগাদ দেহটাকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। আচ্ছা রাজা, আমাকে একটা কথা বলো তো। তোমাদের জানলা কি রোজ রাত্রেই খোলা থাকে? আর তোমার দাদা সেদিন রাত্রে 3টের সময় দাঁড়িয়ে কি বা করছিল ওখানে? না না, জানালাটা সবসময় বন্ধই থাকে। আমি বা আমার দাদা কেউ সিগারেট খেলে জানালাটা খুলেই খাই, আবার খাওয়া হয়ে গেলে জানালাটা বন্ধ করে দিই। তবে তোমার দাদা কি ওখানে সিগারেট খেতেই দাঁড়িয়ে ছিল? হতে পারে, কিন্তু দাদা যখন নিচে পড়েছিল তখন জানলার সামনে স্টে বা দাদাতে সিগারেট কোনোটাই ছিল না। একটা কথা বলো, তোমার দাদার সাথে তোমার সম্পর্ক কিরম ছিল? এ কেমন প্রশ্ন! একটা দাদার ভাইয়ের মধ্যে সম্পর্ক যেমন হয় তেমনি ভালোই। ঠিক আছে, তো এটা বলো যে তোমার কি কাউকে সন্দেহ হয় এমন কেউ যে এটা করতে পারে? না না, দাদা খুবই শান্তপ্রিয় মানুষ ছিল। লোকের বিপদে আপদে ঝাঁপিয়েও পড়তো, তাই লোক খুব ভালোও বাসত দাদাকে। কিন্তু 4 দিন আগে পাশের বাড়ি সমর কাকুর সাথে দাদার ঝামেলা হয়। কি নিয়ে? সমর কাকু মাঝে মধ্যেই মদ খেয়ে তার বউকে মারধর করতেন। এই গতকাল একটু বেশি চিল্লামিল্লি হয় তাদের বাড়িতে। দাদা রাগ সামলাতে না পেরে গিয়ে সমরবাবুর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত যায়। এই লকডাউনে কি অসুবিধা হচ্ছে মানুষের বল? ওর আওয়াজ আমরা সমতার বাড়িতে। আরে ছাড় না, ওদের ঝামেলা ওরা ঠিক মিটিয়ে নেবে। তুই কেন এত আরে ব্যস্ত সকাল হচ্ছিস? বিকেল ডেলি ঝামেলা হচ্ছে। ছাড়, দাঁড়া, বাদ কিছু দে। বলতে হবে। আরে যেতে হবে না। আরে দাঁড়া না। বলে আসি আমি, দাঁড়া। আরে কি করছেন এগুলো? কি রোজ বাড়ির বই প্রতি অত্যাচার এরকম কি করছেন? হ্যাঁ, আমার থেকে সকাল থেকে রাত ঝামেলা করছেন এবং কি এগুলো রোজ রোজ ঝামেলা করছেন? ঘরে যান, ঘরে যান, ঘরে যান। প্রত্যেকদিন ঝামেলা করবেন না এরকম ভাবে। আপনি ঘরে যান। ঘরে যান। তারপর সবাই এসে ঝামেলা থামায়, কিন্তু তারপর থেকে সেরকম কিছু আর হয়নি। তা তোমার মা বাবা কোথায়? উপরেই আছে, চলুন। চলো।
আসুন ব্যোমকেশবাবু। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমি সামান্য একজন সত্যান্বেষী। পুলিশ আমাকে এই রহস্যের তদন্ত করতে তলব করেছে। এসব করে আর কি হবে, ছেলেটা তো আবার চলেই গেল। সে তো বুঝতেই পারছি, কিন্তু খুনটা কে করলো সেটা জানবেন না? আচ্ছা, আপনি কি জানতে চান বলুন। আপনারা কখন জানতে পারলেন যে আপনার ছেলে খুন হয়েছে? আমি একটু ঘুমোচ্ছিলাম, আনুমানিক রাত 3টে নাগাদ একটা গুলির শব্দ পাই। তখনই? আচ্ছা, আপনার ছেলে কি আপনারই ওষুধের দোকান চালাতো? আগে হ্যাঁ, আমার প্যারালাইসিস হওয়ার পর থেকে না ওই দোকান সামলাতো, সংসারও ওই সামলাতো, সবই ও সামলাতো। হুম। আপনার ছেলের বয়স কত হয়েছিল তাও? আর বয়স ব্যোমকেশ বাবু, বেঁচে থাকলে তো আর কয়েকদিন পর 29ই হতো। 29? তা বিয়ে থা কিছু? না, ও একবারই এসব পছন্দ করতো না। এই তো 1 বছর আগে আমি আর ওর মা একটা ভালো মেয়ে দেখে সম্বন্ধ ঠিক করেছিলাম। ওর মারও বয়স হচ্ছিল, আর আমারও এই অবস্থা, আর বাবারও একটু একটু বয়স বাড়ছিল। কোথা থেকে কি হয়ে গেল ব্যোমকেশ বাবু, কিছুই বুঝলাম না। কার সাথে? কার্তিক চন্দ্রর মেয়ে ঐন্দিলা, ওর সাথেই ওর বিয়ে ঠিক হয়ে গেছিল। ওই তো মোড়ের মাথায় দোতলা বাড়িটা। হুম। বইটা রাখো না, সারাদিন খালি সাহিত্য আর সাহিত্য। তো তার সাথে বিয়েটা হলো না কেন? প্রথমে তো বিয়ে করতে রাজিই ছিল, দেখা সাক্ষাৎও করলো, পছন্দ করলো। তারপর হঠাৎ করে কয়েক মাস পরে বলল বিয়ে থা করবো না, সংসারের বাঁধনে থাকবো না, আমি যেমন আছি তেমনই থাকবো। হঠাৎ করে মনের একটা পরিবর্তন ঘটলো। কিছু বুঝলে সাহিত্যিক? হঠাৎ করে বিয়ের জন্য মত কেন পাল্টালো সেটাই তো বুঝলাম না। হয়তো এর মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, তুমি কিছু জানো? আগে আমি সকালে আসি, কাজ করি, বাড়ি চলে যাই, আবার বিকেলে আসি, কাজ করি, বাড়ি চলে যাই। আমি কিছুই জানি না। আচ্ছা। তপনবাবু, তাহলে আজ আমরা আসি। নমস্কার। নমস্কার। আসুন ব্যোমকেশবাবু। আচ্ছা, আমরা চললাম। তোমাকে আবার দরকার পড়তে পারে। আসো অজিত। ও হ্যাঁ ব্যোমকেশবাবু, একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, বলো। যেহেতু লকডাউন, সব বন্ধ, তাই রাতে ঘুমাতে আমাদের বেশি তাড়াহুড়ো ছিল না। মাঝে মাঝেই দাবা খেলতাম আমি আর আমার দাদা মিলে।
চেকমেট। তো প্রায় দিনই ভোর হয়ে যেত ঘুমাতে ঘুমাতে। সপ্তাহখানেক আগে দাবা খেলা শেষ হওয়ার পর আমি জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, তাও ওই 3টে নাগাদ। সিগারেট খেতে খেতে হঠাৎ একটা পায়ের শব্দ শুনতে পাই রাস্তায়। একটু উঁকি মেরে দেখি একটি মহিলা গেল রাস্তা দিয়ে। আমি জানলা থেকে একটু সরে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে থাকি, একেই তো লকডাউন, দিনের বেলায় কোনো লোক দেখা যায় না, সেখানে এত রাতে রাস্তায় কে? আর মুখটাও ঠিক মতন দেখতে পেলাম না, ঘোমটা দেওয়া ছিল আর রাস্তার কম আলোর জন্য। এ দাদা, দাদা, কি হলো আবার? আরে একজনকে দেখতে পেলাম রাস্তায়, তাও আবার মহিলা। কি বলিস রে? হ্যাঁ, একই লকডাউন, দুপুরেই কোনো লোক দেখা যায় না রাস্তায়, সেখানে আবার এত রাতে একজনকে দেখতে পেলাম, তাও আবার মহিলা। দূর, ওসব বাদ দে, অনেক রাত হয়েছে, আলোটা নিবি, শুতে চলে আয়। আমি বাদ দে, কিছুই শুয়ে পড়, বুঝতে শুয়ে পারলাম পড়, না। রাত হয়েছে অনেক, আলো নিবি, চলে আয়। তার পরের দিন আমি শুয়েছিলাম আর আমার দাদা জানলার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এই তো জীবন, কিরে? হ্যাঁ হ্যাঁ, বল। কালকে কখন দেখেছিলিস ওই মহিলাটাকে যেতে? তাও ওই 3টে নাগাদ। এখন 3:10 বাজে, আমি একজন মহিলাকে যেতে দেখলাম, কিন্তু বুঝলাম না সেটা ওই মহিলাটাই নাকি। তোর কি কোনোভাবে মনে আছে উনি কি পড়েছিল বা কেমন দেখতে? না, আমি ঠিক দেখতে পাইনি, কারণ উনি ঘোমটা দেওয়া ছিল আর রাস্তার কম আলোর জন্য আমি ঠিক দেখতে পাইনি মুখটা। কি হতে পারে তাহলে? এত রাতে একটা মহিলা কি করতে পারে এখানে? আচ্ছা, বুঝলাম। চলো অজিত। আচ্ছা ভাইয়া, খুনটা কে করেছে? অঙ্গেশ, কেসটা নিয়ে কি কিছু ভাবলে? আর খুনটা তাও কে করতে পারে বলো? আরে সেটা তো আমিও ভাবছি, মাথাটা কাজ করছে না। এক কাপ চা হলে। সত্য, সত্য, হ্যাঁ যাই। তোমাদের কেসের কোনো সুরাহা হলো? না সত্য এখনো হয়নি, কেসটা বড়ই জটিল বুঝলে। এক কাপ চা হলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আনছি। ঠাকুরপো তুমি খাবে? আমার চা সেলাইনে ছড়িয়ে দিলেও হবে। দাঁড়াও অজিত। মৃদু পায়ের শব্দ, মহিলা, মাঝবয়সী। ত্রিতলায় আমরা ছাড়া আর কেউ থাকি না। সাক্ষাৎ আমাদের অতিথি। যাও অজিত, দরজাটা খোলো। ব্যোমকেশ বাবু আছেন? হ্যাঁ আসুন। বসুন। আসলে ব্যোমকেশ বাবু, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। বলুন। আসলে ওই বাড়ির বড় কর্তার সাথে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়েটির সাথে ছোট কর্তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। তুমি কি করে জানলে এসব? আসলে ব্যোমকেশ বাবু, আমি একদিন দেখেছিলাম। কি দেখেছিলে সেটা যদি একটু। এই নাও তোমার চা। আপনি চা খাবেন? না, হ্যাঁ, কি দেখেছিলে যদি একটু বলেন। আসলে ব্যোমকেশ বাবু একদিন শেষ পর্যন্ত তাহলে দাদাকেই বিয়েটা করছো, তাই তো? তুমি তাহলে তোমার বাড়ির লোকগুলোকে খুলে বলো আমাদের কথা। সেটা কখনোই সম্ভব না, কোনোদিনই মেনে নেবে না।
তাহলে আমার কি করণীয় বলো? তুমি যখন কিছু করতেই পারবে না, তাহলে আমি কি করতে পারি? তুমি এই বিয়েতে মত দিও না, আমি তোমায় সত্যিই খুব ভালোবাসি। তুমি রাখো তোমার ভালোবাসা, আমি গেলাম। তুমি কি ভুলে গেছো সেই দিনগুলো, একসাথে আমরা দুজন? আরও কেউ দেখে নেবে। এই সময় কেউ আসে না এখানে। এগুলো কি? আরে দাদা, কিচ্ছু না এগুলো। শেষমেশ এরকম? ছি, তুমি দয়া ছি। করে শোনো একবার আমার কথা। আমি কিচ্ছু তুমি শুনতে যেটা চাই না। ভাবছো সেটা নয়। শুনতে চাই না, বেরিয়ে যাও আমার ঘর কথাটা থেকে। বোঝার চেষ্টা করো। তুমি বেরিয়ে আমার যাও। কথাটা শোনো আমি কিচ্ছু একবার। শুনতে চাই না, আর কোনোদিন ওর মুখ তুমি দেখতে পাই শোনো, আমি। একবার শোনো আমার কথা। তুই এটা করতে পারলি আমার সাথে? আরে না, সেটা না, তুই আমি ভুল ভাবছিস। কোনটা ভুল? যে নিজের চোখে দেখেছি ওটা ভুল? না, সেটা না। তুই আমাকে বলতে পারতিস যে তুই ওকে ভালোবাসিস? আসলে আমার খ্যাতি এমনি সবার কাছে খারাপ, আমি যদি বলতাম কেউ মেনে নিত না। তুই তো আমাকে বলতে পারতিস। আচ্ছা, তারপর? তারপর তো বড় কর্তা বিয়ের মত পাল্টে নেন। তা এই কথা তুমি সেদিন বললে না কেন? আসলে বড় কর্তায় কথাগুলো কাউকেই কিছু বলেনি। একটা কথা বলো তো, এই মেয়েটির সাথে এরপর কারোর কথাবার্তা বা দেখা সাক্ষাৎ কিছু? আগে মেয়েটার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি, তারপর থেকে তো লকডাউনই পড়ে গেল। আচ্ছা, আসলে আমি এই কথাগুলো বলার জন্যই আপনার কাছে এসেছিলাম। তাহলে আমি এখন আসি ব্যোমকেশবাবু, নমস্কার। নমস্কার। কি বুঝলে ভাইয়া, মেয়েটাই গুণটা করেছে বলো? আপাতত সন্দেহ তো তারই দিকে, কিন্তু প্রমাণ ছাড়া তো সব সন্দেহই ভিত্তিহীন, অজিত। সে যা বলেছো ভাই। চলো এই সন্দেহটা ধরে এগোনো যাক। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো। হ্যালো ব্যোমকেশবাবু, হ্যাঁ বিদুবাবু, বলুন। ময়নাতদন্তের প্রতিবেদনটা পাওয়া গেছে, আর তা অনুযায়ী কম করে 3 ফুট দূরত্ব থেকে গুলিটা করা হয়েছে। আর গুলিটা সামনের দিক থেকে করা হলেও সামান্য নিচ থেকে ওপরের দিকে করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কি বললেন বিধুবাবু? ময়নাতদন্তের প্রতিবেদনে কি কিছু ধরা পড়লো নাকি? এই ব্যোমকেশ, হ্যাঁ। কি বললেন বিধুবাবু? ও, সেরম কিছু না। বলল যে গুলিটা 3 ফুট দূরত্ব থেকে করা হয়েছে, আর সামান্য নিচ থেকে ওপরের দিকে করা হয়েছে। মানে দ্য বুলেট ওয়াজ ফায়ার্ড ফ্রম উইদিন 3 feet অ্যান্ড দ্য wound ওয়াজ elliptical। কি বুঝলে বাণিজ্যে? এতে আর বোঝার কি আছে? আরে তুমি জানলার অবস্থানটা মনে করো। হ্যাঁ, ওই তো জানলার পাশে 2 ফুট ফাঁকা, তারপর একটা ছোট দেওয়াল, তারপরেই রাস্তা। আর রাস্তার উচ্চতা 1 ফুট মতো। কারণ আমরা যখন বাড়িতে সিঁড়ি দিয়ে উঠছি তখন আমাদের দুটো সিঁড়ি ভাঙতে হয়েছিল। আর বাবাইয়ের উচ্চতা প্রায় 6 ফিট। অর্থাৎ রাস্তা থেকে বাবাইয়ের কপালে যেখানে গুলি লেগেছিল তার উচ্চতা সব মিলিয়ে মোটামুটি 7 ফিট মতো।
এবং বাবাই যদি মনে করো বাবাই পড়েছিল ঠিক জানলার উল্টো দিকে, কারণ গুলিটা ওর সামনে দিয়ে লেগেছিল। ও ঠিক উল্টো দিকে যখন পড়েছে তার মানেই গুলিটা নিশ্চিত রূপে রাস্তা থেকে করা হয়েছে। তার মানে রাজা আমাদের সত্যি কথাই বলেছে। হ্যাঁ, কারণ দেখো রাজার পক্ষে বাইরে দিয়ে গুলি করে তারপর আবার ঘরে অতখানি ঘুরে আসা, তার মধ্যে ওর মা ওপর থেকে নিচে নেমে যেত, বা পাড়া প্রতিবেশী ওকে যে কেউ দেখে নিতে পারে। তাহলে যার সাথে বাবার বিয়ে ঠিক হয়েছিল সেই কি খুনটা করেছে? ঐন্দ্রিলা। পুরো সন্দেহের তীর তো এখন ওর দিকেই। তা না হলে অত রাতে, রাত 3টে বাজে, তখন 3টের সময় কে এসে খুনটা করবে? ধুর, লকডাউনের জন্য কতদিন ভালো মন্দ কিছু খাওয়াই হয় না, সব দোকান বন্ধ। কি বললে অজিত? সব দোকানই বন্ধ? হ্যাঁ, ওই তো শুধু কি ওষুধের দোকান খোলা, সবজির দোকান খোলা, আর মুদিখানার দোকান খোলা, সবই তো বন্ধ। আর মদের দোকান? মদের দোকান, মদের দোকান সেই খুলেছে দিন 50 আগে, লকডাউনের পরে খুললো কই? তুমি বসো অজিত, আমি একটু ঘুরে আসছি। আরে কোথায় যাচ্ছ এই লকডাউনের মধ্যে? আরে ভাই আসবো না, দরকার নেই। কি ভাইয়া, কোনো ভালো খবর নাকি? অজিত, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, আজ রাত 2টোয় বেরোতে হবে। অজিত, চলো চলো, যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। অজিত, তুমি ওই জানলাটায় গিয়ে দাঁড়াও যেখানে বাবাই দাঁড়িয়ে ছিল। আর আপনারা আসুন, ওই দেয়ালটার পিছনে চলুন। আসুন আসুন আসুন, ওই দেয়ালের পিছনে আসুন। এদিকে আসো, ওকে ধরো, ওকে ধরো, ও যেন পালাতে না পারে, ওকে ধরো, ওকে ধরো, ও যেন পালাতে না পারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর একদম কোনো চালাকি নয়, তুমি এখন আমাদের কবজায়। এই ওকে ধরো। রাজা, এদিকে আসো, চিনতে পারছো নাকি? আরে, এ তো শ্যামলী মাসি, আমাদের বাড়িতে কাজ করে। এই তোমার দাদার খনি। এ কেন আমার দাদাকে খুন করবে? কাল সকালে সব বুঝিয়ে বলবো। যাও ঘরে যাও। বিধুবাবু, আপনাকে যেটা বললাম তাহলে। এই একে নিয়ে চলো। কি হলো আমি বুঝলামই না কিছু। ধৈর্য ধরো ভাইয়া, ধৈর্য ধরো, কাল সকালে সব বুঝে যাবে। এই কেসের যখন আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার সাহায্য করে আমার বন্ধু অজিত। কথায় কথায় অজিত আমার মাথায় ঢোকায় যে লকডাউনের জন্য সব দোকানই বন্ধ, মানে মদের দোকান। তখন আমার মাথায় রাজার কথা আসে। আমার মনে পড়ে রাজা বলেছিল যে ওদের পড়শি সমরবাবু প্রায়শই মদ্যপান করে তার স্ত্রীর ওপরে অত্যাচার করেন। তা 50 দিনের ওপর মদের দোকান বন্ধ, তাহলে সমরবাবু মদ পাচ্ছেন কোথায়? আমার এই খটকা দূর করতেই আমি গিয়ে পড়ি সমরবাবুর বাড়িতে। যেতে বলেছি এখান থেকে, তোকে যেতে বলেছি তো এখান থেকে, যা না। সমরবাবু, ও সমরবাবু। হ্যাঁ নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। হ্যাঁ, গে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। বলছি, আপনি মদ কোথা থেকে পাচ্ছেন? আপনি মদ কোথা থেকে পাচ্ছেন? মদ 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 কোথা থেকে পাচ্ছেন?
মদ মদ, আরে মদ। মদই তো জীবন, দাদা ও একটু খেয়ে নি। নমস্কার, আপনি কিছু জানেন ওনাকে কে মদ দিয়ে যায় বা কিছু? দেখুন, আপনি ভয় পাবেন না, যদি কিছু জেনে থাকেন একটু খুলে বলুন। রোজ রাত 3টের সময় একটা মহিলা এসে মদ দিয়ে যায়। এই মহিলাকে আপনি কখনো দেখেছেন? ওকে সেরকম ভাবে তো কিছু দেখিনি, তবে 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 কি? আমাদের পাশের বাড়িতে মহিলাটা যে কাজ করে অনেকটা তার মতো দেখতে। ওই, তোকে বেশি কি ওখানে চোরা বলেছে? হ্যাঁ, এখানে এসে পর্বতে লটর পর ওই লজ্জা হয় না? যা এনে যা। হ্যাঁ, আচ্ছা, এটা কি রোজকার ঘটনা? হ্যাঁ বাবু, ওনার তো রোজই মদ লাগে। রোজই মদ লাগে? তার মানে আজও আসবে। আচ্ছা, নমস্কার। তারপর আমি এই যে একটু পড়াশোনা করে জানতে পারি যে শ্যামলী দেবী আসলে কোনো সাধারণ কাজের বাড়ির মেয়ে নয়। তিনি এক জেল ফেরত আসামি, আসল নাম সোমালি। এই এলাকায় ড্রাগস, গঞ্জিকা, মদ্যপান, যত যা নেশা হতে পারে সব কিছুই ওনার হাতে পাচার হতো। এই এলাকায় টেকার জন্য কাজের লোক সেজে থাকতো, দিনে লোকের বাড়ি কাজ করত আর রাতে এগুলো পাচার করত। যেহেতু লকডাউন, মদের দোকান বন্ধ, তাই এখন চড়া দামে মদ সাপ্লাইও দিত। এবং ওনার ভালো চেনা জানাও আছে। এনারা সবাই একটা চেন সিস্টেমে কাজ করে। কিন্তু সে খুনটা করলো কেন? আহা অজিত, তুমি ভুলে যাচ্ছ, উনি কাজ করতেন বাবাইদের বাড়িতেই, এবং বাবাই ওকে খুব ভালো করেই চিনতো, মানে ওর শারীরিক গঠন খুব ভালো করেই জানতো। যদিও প্রথম ওকে রাত্রে দেখতে পায় রাজা, মনে পড়ছে রাজা তুমি বলেছিলে, কিন্তু রাজা ওকে দেখে চিনতে পারেনি, হয়তো ঘুমটা দেওয়ার জন্য। বাবাইও প্রথমে চিনতে পারেনি, কিন্তু বাবাই ব্যাপারটাকে আরও কাছের থেকে দেখতে থাকে এবং হয়তো কোনোভাবে সে বুঝতে পারে যে ওটা শ্যামলী দেবী। এবং পরের দিন ও শ্যামলী দেবীকে জেরা করে। শ্যামলী দেবী যেন তেন প্রকারে ব্যাপারটাকে চেপে যায়, অস্বীকার করে, কিন্তু বাবাই বুঝতে পারে যে আসল ব্যাপারটা কি। আমার বিশ্বাস বাবাই তারপরেও ওকে খুব কাছ থেকে দেখতে থাকে। শেষ মানে খুনের রাত্রে সমরবাবুর বাড়িতে মদ যখন পাচার করতে যাচ্ছিল, তখন বাবাই আর শ্যামলী চোখাচুকি হয়ে যায়। শ্যামলী তখনই বুঝে যায় যে এবার পথের কাঁটা দূর করতেই হবে। তাই ফেরার সময় বন্দুক হাতে জানলার ওপাশ থেকে কি হয়েছে বাবাই? বাবাই তোমার কি হয়েছে রাজা? কি হয়েছে বাবাই? তোমার কি হয়েছে? তুমি বলো না প্লিজ। বাবাই আর নেই। এই হচ্ছে ঘটনা। চলো অজিত, বেরোনো যাক। আচ্ছা, আমরা আসি তাহলে। নমস্কার। বুঝলে অজিত, আজ সত্যকে বলবো ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াতে। হ্যাঁ, অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হচ্ছে না। হ্যাঁ যাই।
তাহলে সত্যান্বেষী বাবু, আপনার সত্য অন্বেষণ হলো? হলো। খুনটা কে করলো তাহলে? কেন, সোমালি দেবী? সোমালি দেবী? আরে শ্যামলী, শ্যামলী। সোমালি দেবী, শ্যামলী, কিছুই তো বুঝছি না। শ্যামলী। শ্যামলী আসলে একজন মাদক পাচারকারী। মাদক পাচারকারী? এটা কি করে সম্ভব? একজন মহিলা কি করে এরকম কাজ করতে পারে? পারে সত্য, সবই পারে। ওনাকে ধরলামও তো এক মহিলার সাহায্যে। আবার কোন মহিলা? সমরবাবুর বউ। সমরবাবু হচ্ছেন বাবাইদের পাশের বাড়ি থেকে। বুঝতে পেরেছো? কিছুই বুঝছি না আমি। এসব যদিও রাজার মুখে শোনা, তবুও তোমায় বলছি। সমরবাবু ওনার স্ত্রীর ওপর প্রায়শই মদ খেয়ে অত্যাচার করতেন। ফলত আমি সমরবাবুর বউয়ের সাথে কথা বলি এবং জানতে পারি যে সমরবাবুকে মদ পাচার করতো সে অনেকটাই তাদের পাশের বাড়ির কাজের মেয়ে, মানে বাবাইদের বাড়ির কাজের মেয়ে, অর্থাৎ শ্যামলী দেবীর মতো দেখতে। ব্যাস, এখানেই আমার সত্যান্বেষণের সূত্রপাত। বেশ, অনেক হয়েছে তোমাদের সত্য অন্বেষণ। আমি এবার যাই, গিয়ে হেসেলটা সামলাই। শোনো না সত্য, আবার কি? বলছি আমার জন্য বলছি না, তোমার ঠাকুরপোর দিকটা ভেবে ঠিক দেখো, পুরো মুখটা শুকিয়ে গেছে। ওর কথা ভেবে যদি একটু ভালো মন্দ রান্না করো। অত ভালো মন্দ খায় না, খিচুড়ি আর লাবড়ার তরকারি করছি, তাই খাবে। সত্য, সত্য। ওই হলো, আমার আর কি কাজ, যাই গিয়ে গল্পটাই লিখে ফেলি। আমার গোয়েন্দা বন্ধুর আরও একটা রোমহর্ষ কাহিনী নিজের কলমের মাধ্যমে লিপিবদ্ধ করছি। আমার ব্যোমকেশ পৃথিবীর সব গোয়েন্দার মতো অ্যাডভেঞ্চারাস নয়, এক বিবাহিত বাঙালি পুরুষ, কিন্তু মগজাস্তের জোরেই কেস সলভ করতে বেশি পছন্দ করে। তাই আমার ব্যোমকেশের কাহিনীগুলো একটু অন্যরকম।